আওয়ামী লীগ বলেছে যে লকডাউন অর্থ যে আপনি ঘরে থাকেন, আজকের এই দিনে সরকারকে সহযোগিতা করবেন না, আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। তো এখন পরিস্থিতি যেটা হচ্ছে যে মানুষ উল্টো বুঝছে সব। তা আওয়ামী লীগের নেতাকর্মী যারা মিছিল করছে, আসলে লকডাউনের জন্য মিছিল করার দরকার নেই, সে ঘরে থাকবে, বাইরে বের হবে না ওই একটা দিনের জন্য, এটাই তার লকডাউন। কিন্তু এখন সে করছে কি, যেটাকে হলো যে শাটডাউন, মানে সব কিছু বন্ধ করে দাও, শাটডাউন করো। তা আগের রাতে যেমন হতো, রাইট। তো সে বলছে লকডাউনের কথা, সে করছে শাটডাউন। আর সরকারে যারা লোকজন আছে তাদের উচিত হলো যে লকডাউনটাকে অকার্যকর করে দেওয়ার জন্যে যত পারো লোকজনের সমাবেশ বাইরে আনো। ওই দিন বরং আরও বলে দেওয়া উচিত যে আপনারা মিছিল করেন, মিটিং করেন, বিএনপি অন্যান্য যে সকল দল আছে পুরো ঢাকা শহরে মানে মিছিলের নগরী করে দেওয়া উচিত ছিল। তাহলে বোঝা যেত যে আওয়ামী লীগ যে লকডাউন বলেছে সেই লকডাউন মান্য করে লোকজন রাস্তায় নেমে আসছে। কিন্তু সরকার কি করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। সে আওয়ামী লীগের পক্ষে এরে ধরো ওরে মারো, এই রাস্তা চেক করো, হোটেল চেক করো, রেস্টুরেন্ট চেক করো, চেক করে রীতিমতো সমস্ত মানুষকে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ইট মিনস যে এই যে দেখেন একটা ভুল বুঝি, আওয়ামী লীগ চাইলো যে তার লোকজন ঘরে থাকুক, এখন সরকার সেই লোকজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এর মূল কারণটা হলো যে এই বাংলাদেশে এখন ভয় দেখিয়ে আপনি যে আসল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আড়াল করার একটা অপচেষ্টা। এবং আমাদের দেখেন করোনা হয়েছে, করোনা এখন তো সবাই বলছে এটা ম্যানমেড একটা সমস্যা, এবং মার্কেটিংয়ের একটা ব্র্যান্ড নেম আছে, দুটো ব্র্যান্ডিং যাকে বলে আইডিওলজি আছে, রুলস আছে। তো প্রথম হলো যে আপনাকে যদি কোনো কিছু আপনার কাছে বিক্রি করতে হয়, আপনার কাছে কোনো স্বার্থ নিতে হয়, তাহলে আপনাকে লোভ দেখাতে হবে, গ্রিড আপনার ভিতরে এমন মানে একটা আকর্ষণ সৃষ্টি করতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করব ওটা দেখলে আপনার জিহ্বা লিক করে উঠবে সারা শরীরের মধ্যে, এটা গেলে গ্রিড। অথবা আপনাকে এমন ভয় দেখাবো যে আমার এই প্রোডাক্টটা যদি আপনি না নেন তাহলে আপনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলবে, জিন আসবে, ভূত আসবে, প্রেত আসবে এবং আপনার গলা টিপে ধরবে। তো এই যে গ্রিড অ্যান্ড ফেয়ার সৃষ্টি করা, রাজনীতিতে ঠিক এই জিনিসটা হয়েছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো কলকাতাতে, আওয়ামী লীগ তো দিল্লিতে, সিঙ্গাপুরে, ঢাকা শহরে আওয়ামী লীগ দেখেন কোথায়? এখন সেই আওয়ামী লীগকে নায়ক বানিয়ে এই যে আমাদের ভয় দেখাচ্ছে, এই যে আমাদের জিনের ভয়, আপনি জানেন যে জিনের ভয় দেখিয়ে, ভূতের ভয় দেখিয়ে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়, কত মানুষ এই যে জিন তাড়ানোর কথা বলে কত কিছু করে কিভাবে সংসার চালাচ্ছে। এখন এই আওয়ামী লীগকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। এই আওয়ামী লীগ করে, এ করে না, এটা নিয়ে একটা ব্যবসা আছে। একে আওয়ামী লীগের মানে ট্যাগ দিয়ে তাকে জেলখানায় ঢুকাতে হবে, একে জেল থেকে বের করতে হবে, এটা নিয়ে একটা বিরাট ব্যবসা আছে। প্রতিপক্ষ আপনি কোনো মতে তাকে দমাতে পারছেন না, আপনার কথা শুনতেছে না, বেয়ারা। তাকে বলা হলো যে তুমি যদি আমার কথা না শোনো, ওই আওয়ামী লীগ আসছে, আমি এখন আওয়ামী লীগের ডাকলাম। এখন আওয়ামী লীগ হয়ে গেছে কি বাংলাদেশের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত, যদি কোনো মহিলা হয়ে থাকে মহিলার কাছে কাঙ্ক্ষিত পুরুষ, আর কোনো পুরুষের কাছে কাঙ্ক্ষিত মহিলা, মানে একেবারে মোস্ট ওয়ান্টেড অ্যাট্রাকটিভ একটা মানে বস্তু হয়ে গেছে। সে তাকে এখন সরকার ব্যবহার করছে তার প্রতিপক্ষকে বোঝানোর জন্য, বিএনপি ব্যবহার করছে, জামাত ব্যবহার করছে, এমনকি এনসিপি যে আছে তারাও ব্যবহার করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখিয়ে, কখনো লালসা দেখিয়ে। তারই ধারাবাহিকতা এই সময়টিতে যা কিছু হচ্ছে, এটা আমার কাছে একটা সেরা পাগলামি বলে মনে হচ্ছে। যে ওখান থেকে হঠাৎ করে প্রথমে এই কথাটা যখন বললেন, আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন। তো জাহাঙ্গীর কবির নানক নিজে আমি দেখলাম যে ওনার এসে অসুস্থ, বেসিক্যালি অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ, আবার আওয়ামী লীগের লোকজন তার শক্তিমত্তা দেখানোর জন্য তার একটা বিরাট ছবি, সে হয়তো দেখা গেল 1986-87 সনে তার যখন যৌবন ছিল ওই সময়টাতে একটা লাঠি হাতে সে বাফের বেটার মতো দাঁড়িয়ে আছে, ওইরকম একটা ছবি দেখাচ্ছে। এখন তো ওনার সেই জিনিসটা নেই। তো উনি সামহাও একটা লকডাউনের কথা বলে ফেলেছে। আসলে উনি যদি স্বাভাবিকভাবে সিরিয়াসলি বলতেন হয়তো শাটডাউন বলতেন, কিন্তু লকডাউন তো আসলে না। লকডাউন ইজ এ গভর্নমেন্ট পলিসি, স্টেট ওন পলিসি। তা আওয়ামী লীগ তো এখন সরকার চালাচ্ছে না, তারা কীভাবে লকডাউন দেবে? এবং আপনি লকডাউন গিয়ে দেখেন যে যত এই আপনার যাকে বলা হয় অক্সফোর্ড ডিকশনারি বলেন, এর যা কিছু আছে, এতে এই করোনা কেন্দ্রিক এই মানে এই শব্দটা তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত আমরা এই লকডাউন শব্দটা শুনিনি কখনো। একেবারে লকডাউন করে সেভাবে রেখে দেবে, করোনাকে কেন্দ্র করে এই জিনিসটা হয়েছে। আপনি
ঘরে বসে থাকবেন, ঘরে বসে প্রয়োজনীয় কাজ করবেন, বাইরে যাবেন না, লোক সঙ্গে মিশবেন না, যদি বাইরে যেতে হয় সরকারের অনুমতি যাবেন। দিস ইজ কল লকডাউন। তা আওয়ামী লীগ এটা যে একটা লকডাউনের কথা বলে এটা হাস্যকর ব্যাপার নয়। এই হাস্যকর একটা বিষয় নিয়ে আমরা একেবারে দুনিয়া কিয়ামত করে ফেলছি, এই লকডাউন লকডাউন আজকে কিয়ামত হয়ে যাবে, তাড়াতাড়ি ঘরে ঢুকো, নাহলে এই অবস্থা হয়ে যাবে। জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয়ে গেলে এরপরে জামাত সহ এই দলগুলোর কোনো খোঁজ পাওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যেই সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবে, এটি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ নিয়ে যা হচ্ছে এই প্রসঙ্গে জনাব গোলাম মোল্লা রনি, আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানতে চাই। প্রথমত জুলাই সনদ নিয়ে আমাদের আসিফ নজরুল সাহেব যত কড়া কড়া কথা বলছেন, এটা জুলাই সনদের যারা উদ্যোক্তা, বেনিফিশিয়ারি, হাসনাত, সার্জিস, তাদের কাছে খুব গুরুত্ব বহন করে না। কেন তারা জনাব আসিফ নজরুলকে মনে করেন যে তিনি হয়তো বিএনপির পারপাস সার্ভ করছেন বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি আসলে আর এখন আগের মতো ছাত্রদের দ্বারা রেসপেক্টেড নন। ফলে তিনি যখন বলছেন যে এটা বাস্তবায়নের ব্যাপারে যে সমস্ত দৃঢ়তা দেখাচ্ছেন, এটার বাস্তবায়নের পথে নানা রকম বাধা এবং বিঘ্ন তৈরি করে ফেলবে। গেল এক। ২ নম্বর হলো যে এখানে এই যাকে বলা জুলাই সনদ নিয়ে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এবং বিএনপির মধ্যে যে অবিশ্বাস শুরু হয়েছে, যে অনাস্থা শুরু হয়েছে, সরকারের সঙ্গে যে অনাস্থা শুরু হয়েছে, এটা খুব সহসা যাবে না। আপনি চিন্তা করুন যে সালাউদ্দিন সাহেবের মতো মানুষ সেই গত 8টি মাস ধরে যে ধৈর্য ধারণ করেছেন, যে প্রতিদিন যে অসম্মানিত হয়েছেন, বেজ্জিত হয়েছেন রীতিমতো, তার ছেলের বয়সীর চেয়ে ছোট ছোট ছেলেরা তার সামনে পায়ের উপর পা তুলে বসে ঝুলিয়েছে, পা ঝুলিয়েছে, তারপর তিনি সহ্য করেছেন। ওই হ্যান্ডশেক গেছে, উনি নিজে গিয়ে হ্যান্ডশেক করেছেন, ওরা দাঁড়ায়ও নাই, এরকম অনেক ছেলে, এই যারা আসছে, তো এত কিছু করেছেন যে আসলে একটা ভালো কিছু হোক। কিন্তু সেখানে এই ভদ্রলোক বা এত বড় একটা দলকে, বিএনপিকে যেভাবে এই জুলাই সনদে ধোঁকা দেওয়া হয়েছে, ফলে তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছিল, লেখার কথা বলা হয়েছিল, সে কথাগুলো লেখা হয়নি, আর যে কথাগুলো লেখার কথা ছিল না সেই কথাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এটা একটা ব্লান্ডার। মানে সনদ স্বাক্ষর হওয়ার পর সুপারিশ, রাইট, এই অনেকগুলো বিষয় নিয়ে, মানে হোয়াট এভার মেবি, কিন্তু এখন এই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা বা আলী রিয়াজ সাহেব, অন্যান্য যারা যে সমস্ত লোকজন আছে, এদেরকে নিয়ে তো আসলে বিএনপির লোকজন কখনো নেতিবাচক কথা বলেননি, কিন্তু এখন সরাসরি নেতিবাচক কথা বলছেন। প্রতারক বলা মানে কি? ইউ আর ফ্রড। মানে এই একজন ভদ্রলোকের প্রতারক বলা মানে কি? তার সাথে তার গালে দুটো চড় বসাই দিলে এটা অনেক মানে আরামদায়ক আপনাকে যদি আর হয়। এখন একটা বড় রাজনৈতিক দল সে সরকারের কর্তা ব্যক্তিদেরকে বলছে প্রতারক, ফ্রড, চিট, ইউ আর এ চিটার। এসে তার গালি হয় না। আমাদের গ্রাম বাংলা হয়তো দেখা গেল জন আজে বাজে ভাষায় গালাগালি করতো, তো ভদ্রলোক শিক্ষিত মানুষ তারা ফ্রড বলে এসে তার গালি হয় না, এটা দিচ্ছে। তা বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে চলে আসছে। এরপর বিএনপির লোকজন, তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা সবাই জামাতকে নিয়ে যে টিটকারি করছে, এই টিটকারি মানে আগে কখনো হয়নি। যেমন তাদেরকে বলা হচ্ছে একটি গুপ্ত দল, একটি গুপ্ত দল। এটা রাজাকার, আলবদর, আশামস, এই গালাগালির চাইতেও ভয়ঙ্কর। পরে আসছে মুনাফেক। আচ্ছা, মুনাফেক তো আরও খারাপ, মানে মুনাফেক। কিন্তু গুপ্ত দলটা কি? আমরা সাধারণত গুপ্ত দলকে যারা রাতে চুরি চামারি করে, শীত কাটে, গোপনে থাকে, এরকম মানে নিজের যে জিনিসগুলো লুকায় রাখে, এই গুপ্ত দল বলতেই অনেক কিছু। সেখানে জিন আসতে পারে, ভূত আসতে পারে, প্রেত আসতে পারে, যারা নিজের অশরীরী আত্মা। তো সেইভাবে জামাতের মতো এরকম একটা আল্লাহর ওলির দল, যেখানে মানে আপনি একটা ভোট দিলেই সঙ্গে সঙ্গে একটা জান্নাতের টিকিট পেয়ে যাবে। 25 বছর 21 বছরের মতো জোটের সম্পর্ক ছিল তাদের। সেটাও ছিল, মানে তারা ট্রেনটা কি তুলছে, জামাত মানে সৎলোকের শাসন, আল্লাহর আইন কায়েম, ভোট দিলে সেখানে জান্নাতের টিকিট কনফার্ম, জান্নাতুল ফেরদাউস সেখানে হয়ে যাবে। তো তাদেরকে বিএনপি টিটকারি করছে, তোমরা হলো একটা গুপ্ত দল, তোমরা এই গুপ্ত দলের মধ্যে গুপ্ত কথাটার সঙ্গে যা যা জড়িত সেটা আপনি সেই চারিত্রিক স্খলঙ্ঘন বলেন, কিংবা যে কোনো সম্পদ হরণ বলেন, শীত কাটা বলেন, তারপরে আন্ডারওয়ার্ল্ড বলেন, তারপরে শেষে গুপ্ত রাজনীতি বলেন, হোয়াট এভার মেবি। সেহেতু বিএনপি যে কথাটা বলছে অ্যাজ এ হোল গুপ্ত কথাটা বলছে, এটা গুপ্ত দল, এটা খুবই খারাপ। মানে এর চেয়ে জামাতের আর অপমান হয় না। আওয়ামী লীগ সারা জীবন তাদেরকে রাজাকার, আলবদর বলে যে অপমান করার চেষ্টা করেছে, তার সাথে 100 গুণ অপমান এই গুপ্ত দল বলা। এই সম্পর্ক তো আগে ছিল না। তারা একসময় নিজেরা মোলাকাত করতে, কোলাকুলি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো। আপনি বিএনপির একটা বড় নেতা
তার কাছে যদি আরেকটা কর্মী আসতো বা আরেকজন এমপি আসতো, ধরেন মান্নান ভূঁইয়ার কথাই চিন্তা করি, বা ধরেন আব্দুল সালাম তালুকদার, তো তার কাছে যদি আরেকজন এমপি বা মন্ত্রী আসতেন, এটা আসেন স্যার আপনার সাথে একটু কোলাকুলি করি, তার সাথে জামাতের কোনো একটা নেতা যদি আসতেন, তার সাথে কোলাকুলি করতে তার খুব আনন্দ পেতেন, খুব আমোদ পেতেন, এবং কোলাকুলি করার পরেই তাদের একটা অনুভূতি আসতো যে শরীরের ভিতরে একটা জান্নাতি জান্নাতি ভাব চলে আসে, আতর লেগে গেছে। তো এইরকম, আর ওই অন্য কোনো মন্ত্রী এমপির সাথে কোলাকুলি করা মানে টিয়ার চলে আসলো, কাবিখা চলে আসলো, তো এরকম তাদের ভিতরে একটা বোধ হতো আর কি। তো সেই জায়গাটাতে এখন একে অপরকে বলতেছে মুনাফিক। মুনাফিক মানে কেবল জানাতে না, মুনাফিক না, আপনি মুনাফিক হলো মানে আমরা বাংলাতে যে শব্দগুলো বলি, আরবিতে যে মুনাফিক বলতে যেটা বোঝায়, এটা খুবই খারাপ একটা শব্দ, যেটা আল্লাহর সাথে প্রতারণা করে, বান্দার সাথে প্রতারণা করে, নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে। এই তিনটি জিনিস, অর্থাৎ একজন মুনাফিক ওর নিজের আত্মাকে ফাঁকি দেয়, তারপর সে তার স্ত্রীকে ফাঁকি দেয়, রাজাকে ফাঁকি দেয়, প্রতিপক্ষ বন্ধুকে ফাঁকি দেয়, এবং স্বয়ং তার যে সৃষ্টিকর্তা আল্লাহ তার সঙ্গে সে ফাঁকি দেয়। এই এতগুলো মানে সেই ফাঁকি দেওয়া যে তার অনুপম যোগ্যতা, এই অনুপম যোগ্যতা যখন একত্র হয়ে যায় তখন সেটাকে আরবিতে বলা হয় মুনাফিক। তো সেই মুনাফিক এখন যারা তাদেরকে বলছে, এ তো এর সাথে যদি অন্য একটা প্রাণীর সাথে, নিকৃষ্ট প্রাণীর সাথে তাদের তুলনা করতে, যে তুমি অমুক প্রাণী, অমুক প্রাণীর জন্ম ইত্যাদি ইত্যাদি, যেটা অসভ্য মানুষ বলে, এর সাথে মুনাফিক গালিটা খুব খারাপ। এই যে রাজনীতির যে এই জিনিসগুলো চলে আসছে কেন, এই জুলাই সনদকে কেন্দ্র করে, এর কারণ হলো এই জুলাই সনদকে নিয়ে যে অভিনয়গুলো হয়েছে, যে নাটকগুলো হয়েছে, এখানে যেদিন ডিক্লারেশন হবে সেই দিন যাদের জন্য ডিক্লারেশন তারা চলে গেল রাগ করে, সেই তারা স্বাক্ষর করলো না, কক্সবাজার চলে গেল। আবার যেদিন ঘোষণা করা হলো সেই দিনে বোধহয় তারা সেখানে ছিল না। তা আবার দেখা গেল যখন সবাই স্বাক্ষর করলো, শেষ মুহূর্তে ওরা ধরে নিয়েছিল, সবাই ধরে জামাত বোধহয় স্বাক্ষর করবে না, কিন্তু জামাত গিয়ে সেখানে স্বাক্ষর করলো। মানে এখন যা কিছু হচ্ছে রাজনীতিতে, এটা বলতে গেলে অ্যাজ এ হোল মুনাফিকিটাকে রীতিমতো একটা ইনস্টিটিউশন বানিয়ে ফেলা হয়েছে। এখন আবার যে কথাগুলো শোনা যাচ্ছে, মানে কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কাউকে বিশ্বাস করছে না, জনগণকে সবাই ফাঁকি দিচ্ছে। যেমন যে অভিনয়গুলো হচ্ছে, আমরা কিন্তু এখন এগুলো বিশ্বাস করতে পারছি না। যেমন বিএনপি 63টা সিট খালি রেখেছে, খুঁজে খুঁজে আপনি দেখেন যে যেখানে জামাতের বড় বড় নেতা আছে সেখানে দেয়নি। আবার ধানমন্ডির মতো জায়গাতে দেখা গেল সেখানে একজন এনসিপি নেতাকে দেওয়া হবে, এজন্য সেখানে মানে ব্যারিস্টার অসীমের মতো লোকে মনোনয়ন দেওয়া হয়নি। আবার ওই যে মিরপুরে এস এ খালেক সাহেবের ছেলে সাজু, মানে তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে মূলত এই দলটার জন্য, কিন্তু সেখানে দেখা গেল তুলি নামক এক ভদ্র মহিলাকে দিয়েছেন, কি জন্য, যে তিনি মায়ের ডেকে সেই অনুষ্ঠান করতেন, এবং তাকে ছাড়া আরমানের সঙ্গে, ব্যারিস্টার আরমানের সঙ্গে কম্পিট করা যাবে না। এখন দেখেই মনে হচ্ছে যে ব্যারিস্টার আরমানকে ওখান থেকে সংসদে আনার জন্য বিএনপির একটা রেড সিগন্যাল আছে, যে তাকে আনতেই হবে। মীর কাসিম সাহেবের ছেলেকে যে কোনো মূল্যে আনতে হবে, এই জন্য সাজুকে নমিনেশন দেওয়া যাবে না। সাজু নমিনেশন দিলে ভোট হয়ে যাবে এবং সাজু জিতে আসবে। তো সেই তুলনায় যদি তুলিকে দেওয়া হয়, তাহলে সে নতুন মানুষ, একেবারে কিছু বুঝেছে যে না, সে শুধুমাত্র এটি আছে, আর মানে ওখানে মনের সুখে দাঁড়িয়ে পাল্লাতে সিল মেরে সংসদে সে আলহামদুলিল্লাহ বলবে, এবং সঙ্গে সঙ্গে বিএনপির যারা মনোনয়ন বোর্ডে ছিলেন তাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। এই যে জিনিসগুলো মানুষের মধ্যে আজ আমরা যে স্যাটায়ার করছি বা আমরা যে কথাবার্তা বলছি, অর্থ যে যা কিছু হচ্ছে চোখের সামনে, যা কিছু দেখছি, আমরা বিশ্বাসও করছি না, আস্থাও রাখতে পারছি না, এবং যারা মুনাফিক বলছে তাদেরকে বিশ্বাস করতে পারছি না, আর যাদেরকে বলা হচ্ছে তাদেরকে বিশ্বাস করতে পারছি না। এই অভিনয়ের পরে নির্বাচন হবে আপনি মনে করছেন? না, এই অভিনয়ের পরে যদি নির্বাচন হয়, এটা তো সবার জন্য এটা দুর্ভাগ্যজনক। একটা জিনিস হলো কি, আমাদের দেশের যারা জনগণ একেবারে এদের মতো এত পলিটিক্যালি সচেতন জনগণ আমি যত দেশে গেছি পাইনি। এত কম লেখাপড়া এবং এত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, কিন্তু তাদের যে পলিটিক্যাল সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা আমি ইংল্যান্ডে দেখিনি, আমেরিকাতে দেখিনি, এটা ইভেন ইন্ডিয়াতেও দেখিনি। তো এই মানুষগুলো যখনই সুযোগ পাবে, কোনো একটা প্রতারক, কোনো একটা দাম্ভিক, কোনো একটা যাকে বলা হয় দুর্নীতিবাজ, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি বিশ্বাস করেন যে এমনভাবে সেই শিক্ষাটা জনগণের কাছ থেকে আসবে, যেটা এখন যারা খেলছে জনগণকে নিয়ে তারা কল্পনাও করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্বে একটু সময় কম পাবো, তারপরে ফজলুর রশিদ ফিরোজ একই প্রসঙ্গে আপনি যদি যুক্ত করেন, জুলাই সনদ নিয়ে কি হচ্ছে, নির্বাচন ঠিক সময় হবে কিনা রাজনৈতিক এই বিরোধের জেরে। ধন্যবাদ। এখানে রনি ভাই তো অনেকগুলো কথা বলছেন। বাস্তবে এই অভ্যুত্থানের 15 মাস পরে এসে জুলাই সনদের যেই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে ছিল, জুলাই সনদ হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার হবে, 15 মাস পরে এসে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশন নিজেরাই
এই জুলাই সনদকে গুরুত্বহীন করে ফেলেছে মানুষের কাছে। আর যেটা বলছেন যে সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না, যারা এই কথা বলছে তাদেরকে জনগণ সন্দেহের চোখে দেখছে যে তারা আসলে জাতীয় নির্বাচনটা সময় মতো চান কিনা এবং নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র কিনা। এবং তারা ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়েতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দখলদারিত্বের মধ্যে দিয়ে যে ক্ষমতার মধু চক্রের মধ্যে তারা আস্বাদ পেয়েছে, তারা সেইটা নির্বাচন হলে তো বাস্তবে সেই জায়গাটা তাদের থাকবে না। সেই জন্য নির্বাচনটা যত বিলম্বে হয় ততই তাদের জন্য মঙ্গলজনক, সেই জন্য সরকার পড়ছে। আর সনদের বিষয়ে বলি যে সনদটা আসলে দেখেন, সনদটার মধ্যে এক জায়গায় আসিফ নজরুল সাহেবও আজকে উপদেষ্টা, এখানে আইন উপদেষ্টা বলেছেন যে সনদ যেন শুধুমাত্র সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ। সংবিধানই মনে হয় যেন ফ্যাসিবাদ নিয়ে আসে। সংবিধানের কোথাও লেখা ছিল যে ফ্যাসিবাদ আসতে হবে, বিনা ভোটে সংস্কার তো শুধু সংবিধানেই হচ্ছে না, প্রধানত কনসেন্ট্রেশনটা সেখানেই যে সংবিধানের মধ্যেই নিবদ্ধ আছে। হচ্ছে না মানে কি, দেখেন এই যে সনদ, এই সনদের মধ্যে কি শ্রম সংস্কারের কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে? শিক্ষানীয় নাই, শিক্ষা নিয়ে তো কমিশনই হয়নি, শ্রম সংস্কার কমিশন নাই, নারী সংস্কার নাই, স্বাস্থ্য সংস্কার নাই, গণমাধ্যম নাই, স্থানীয় সরকার নাই, এই 5টা কমিশনের বিষয় তো নাই এই সনদের মধ্যে। এবং ইতিমধ্যেই দেখেন নারী কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু কালকে এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, তারা এই জুলাই সনদ এটাকে প্রত্যাখ্যান করছে নারী সমাজের পক্ষ থেকে। চিন্তা করে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার কমিশন গঠন করলেন নারীদের সংস্কারের জন্য, সেই সংস্কার কমিশনের প্রধানই যখন এই সনদ প্রত্যাখ্যান করে, তাহলে সাধারণ জনগণের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কি, এই সনদ সম্পর্কে তাদের ভাবনা চিন্তা কি, কাজে এটাতে বোঝা যায় অনুমেয়। এইখানে যেটা একটা আছে যে আমরা সেজন্যই বলবো যে নির্বাচনটা ছাড়া কোনো উপায় নাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। এক, অনির্বাচিত সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে সংকট তত বেশি ঘনীভূত হবে এবং সংকট বাড়তে থাকবে। সেই জন্যই আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বাহাজ শর্ত আরোপ করা, সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন করতে দেব না, এই ধরনের বাহাজ এটা বাদ দিয়ে নির্বাচনের দিকে, জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করা দরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারও দ্রুততম সময়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা করে এটা ফেব্রুয়ারি না পারলে সম্ভব হলে জানুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা মান সম্মান নিয়ে তারা তাদের চলে যাওয়াটা। অনেক ধন্যবাদ। আবার বিরতি নিব, বিরতির পর এসে কথা বলতে চাই যে অনৈক্য যেটি আমরা দেখছি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অনৈক্য সহ কিভাবে আসলে নির্বাচনে যাওয়া যাবে এই বিষয়ে দুজনের মতামত জানতে চাবো। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন RICL স্টিল জনতন্ত্রকরণ। তো রাজনৈতিক অনৈক্য আমরা যেমনটি দেখছি, যেটিকে গোলাম মোল্লা রনি বলছেন যে একটা অভিনয়ের মতোই, সেই জায়গা থেকে আরেকটু জানতে চাই যে নির্বাচনী প্রচারণাও কিন্তু চলছে। প্রচারণায় যে নেতারা এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি বক্তব্য দিয়েছেন, পরে আবার সেটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার বিষয়ে। এর আগে জামায়াতের যিনি সেক্রেটারি গোলাম পরোয়ার তিয়াকে দেখেছি নিজের এলাকায় যে আমরা এটা হয়তো প্রথমবারের মতোই দেখলাম, বিশাল হিন্দু সমাবেশ করেছেন। এই রাজনৈতিক অনৈক্য এবং আপনি যেটাকে অভিনয় বলেছেন, সেই সাথে যে প্রচারণায় নানা রকম কথাবার্তা, আপনার বিশ্লেষণ জানতে চাই। মানে বিশ্লেষণ হলো যে গোলাম পরোয়ার সাহেব তো এমপি ছিলেন, তারপরে মির্জা ফখরুল সাহেব এমপি ছিলেন। মূলত হয় কি, আমি এমপি ছিলাম, এলাকাতে হয় কি কোনো সামনে যখন জনগণ থাকে আর ফখরুল ভাই জিন্দাবাদ, পরোয়ার ভাই জিন্দাবাদ, এ ধরনের কথাবার্তা হাজার হাজার মানুষ বলে, তখন আসলে মাথা ঠিক থাকে না, মনে হয় কলিজাটা খুলে ভুনা করে পাবলিকরে দিয়ে দেই। তো এরকম একটা ভাব চলে আসে। তো ওখানে ফখরুল সাহেব গেছেন, বয়স্ক মানুষ, তার তো বয়স হয়েছে, বয়স হয়েছে, এখন তাকে ওইখানে বিহারি ভোট আছে, হিন্দু ভোট আছে ওই সমস্ত এলাকাতে, তো তাদেরকে কনভিন্স করার জন্য তাকে তো অনেক কথা বলতে হবে। তো এখন আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট ছাড়া তো ওখানে তিনি পাশ করতে পারবেন না। তো সেখানে এই বাইরে, মানে এটা একটা নির্মম সত্য, তাকে এই আশ্বাস দিতেই হবে। তার এই জায়গাতে যদি মির্জা ফখরুল সাহেব না হয়ে ধরেন একটা ডক্টর ইউনূসকে দ্বারা করানো হইতো, উনি ওখানে গিয়ে বলছেন যে ভাই সাহেব আমি কথা দিচ্ছি সব মামলা আমি আওয়ামী লীগের সব মামলা তুলে নেব, কোনো ভয় পাবেন না, আমার ঘর খোলা, যদি ইউনূস সাহেবকে ইলেকশন করতে হইতো। তো কাজেই তিনি, এইটা হলো আমাদের দেশের রাজনীতির একটা কালচার, সেইভাবে বলছে। আর দ্বিতীয়ত হলো যে আমরা মানে যে কোনো মানুষকে সমালোচনা করতে, যে কোনো মানুষকে পচাতে, ট্যাগ দিতে আমাদের খুব ভালো লাগে। মির্জা ফখরুল সাহেব একটা দলের প্রধান ব্যক্তি, তাকে যদি একটু পচানো যায়, বিতর্কিত করা যায়, তাকে যদি বেকুব বানানো যায়, এই যে বাঙালি যেটা খেলাধুলা, ফুসফাস খেলাধুলা,
এটা আমরা খুব এনজয় করি। এখন মির্জা ফখরুল সাহেব ওখানে বলেছেন, আমরা সবাই বাস্তবতা বুঝতে পারছি, কিন্তু তাকে একটু খোঁচা দিতে হবে, অপদস্থ করতে হবে, তাকে অপমান করতে হবে, ব্যাখ্যা দিয়ে হ্যাঁ এটা বাধ্য হয়েছে। কিন্তু যদি স্বাভাবিক হইতো তাহলে সবাই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বা সে বুঝতে পারতো যে এই কারণে বলেছে। কিন্তু ওই যে আমাদের একটা বাঙালির অভ্যাস যে কোনোভাবে আপনি যত ভালো কথা বলেন, উনি যে এত ভালো ভালো কথা বলেছেন ওটা নিয়ে কিন্তু কখনো আমরা কোনো কথাবার্তা বলি না। কিন্তু যখনই সুযোগ পাচ্ছি, সেই উনি আমেরিকাতে গেলেন, ওই সময়টাতে ভারতের কোন পত্রিকার সাথে কিনে সাক্ষাৎকার দিয়েছেন সেটা মানে আসলে আমাদের দেশটা মির্জা ফখরুল সাহেবদের মতো ভদ্রলোকের মতো লোক না। এখন আমাদের দেশের লোক হলো গদাই গণেশ টাইপের লোক হবে, তারপরে গালকাটা কামাল, টুন্ডা বাবু, এরা যখন আসবে কথা বললি ব্লেড মেরে দেবে, কথা বললি চাকু মেরে দেবে, তখন দেখবেন যে এদের সমালোচনা মানুষ করতে কেউ সাহস পাবে না। এই সমাজে এখন যারা ধরেন মপ করতে পারছে, যারা ওই গালি দিতে পারছে 1 2 3 4, যারা টিনের চালায় কাউকে বলতে পারতেছে, তাদেরকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করছে না, নো ওয়ান। কিন্তু যে মির্জা ফখরুল সাহেব একটা নিপাট ভদ্রলোক, আপনি তাকে আরও বাসায় গালাগালি করেন, সে তো এর বাইরে যেতে পারবে না, এই জন্য তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আবার গোলাম পরোয়ার সাহেব, তাদের হলো যে জামাতের যারা লোকজন আছে এখন অনেক দিন যাবত তারা মানে ক্ষমতার বাইরে, অনেক দিন যাবত রাজনীতিরও বাইরে। তো এখন এই যে আসছে হিন্দু ভোটার পেয়ে এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি, ফলে এখানে যদি মানে গীতা, শ্রী ভগবত গীতা বা অন্য কোনো শ্লোক বা মহাভারতের কোনো উদ্ধৃতি দিয়ে, রামায়ণের কোনো উদ্ধৃতি দিয়ে যদি ভোট পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তিনি সেই কাজটি করেছেন। এবং এর বাইরে তো দেখা গেল যে আমাদের দেখেন না ওই যে ধর্মমন্ত্রী, সে তো গিয়া কি একটা পূজা মণ্ডপে গিয়ে, ধর্ম উপদেষ্টা, সে পূজা মণ্ডপে গিয়ে সে কি ঠিক করলো, ওখানে আলতি দেখলো, সবকিছু দেখলো, কিন্তু হুজুরে খুব রাগ হয়ে গেছে। তা কিন্তু কেউ একবারই করলো না যে সে তো ধর্মমন্ত্রী, ধর্ম তো সব ধর্মের মন্ত্রী, সে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মন্ত্রী, কিন্তু সেই হিসাবে সে সেখানে গেছে। কিন্তু আমাদের যে কালচারটা হলো যে আমাদের এখানে সমালোচনা করতে আমাদের খুব ভালো লাগে, নেতিবাচক কথা খুব ভালো লাগে, আর যে কোনো সম্মানিত মানুষকে হেয় করতে আমাদের অসাধারণ একটা লাগে। এবং আমাদের দেখবেন যে অনেক বুড়া বুড়া মানুষ, সম্মানিত মানুষ, কোনো কারণে রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছে, তো মানুষ করবে কি তারা হাত ধরে তোলার পরিবর্তে ওই যে সে যে চিঠি হয়ে পড়ে গেছে এটাকে খুব এনজয় করে, তার বয়সে বুড়া বুড়া মানুষ হাসা শুরু করবে এবং তারা বলবে যে বেটা একটু ঠিক মতো চলতে পারো না, এই বুড়া বয়সে এইভাবে কেউ পড়ে মানুষে। কিন্তু ভদ্রলোক কিভাবে পড়ে গেলেন এটা কিন্তু এই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় না। জি, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক অনৈক্যের কথা বলছিলাম, জনাব বজলুর রশিদ ফিরোজ আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক যে এখন যে পরিস্থিতি, যে অনৈক্য, যে অবিশ্বাস, যেটি রনি ভাইও বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই অনৈক্য অবিশ্বাস নিয়ে নির্বাচন কিভাবে হবে? আসলে নির্বাচনের দিকে আমরা কিভাবে এগোবো, বাংলাদেশ কিভাবে যাবে, যেটি সমাধান আপনি বলছেন একমাত্র নির্বাচন। ধন্যবাদ। আমি একটু আগের বিষয়টা ক্লিয়ার করি যে সনদের বিষয়টা, 84টি সুপারিশ নিয়ে সনদ তৈরি হয়েছে, তার মধ্যে 48টা সংবিধান সম্পর্কিত, সংস্কার সম্পর্কিত। এই 48টাই গণভোটে যাচ্ছে, আর 61টি সুপারিশ আছে যার মধ্যে কোনো না কোনো দল নোট অফ ডিসেন্ট দেওয়া আছে 84টির মধ্যে। কাজেই এই যে যেটা সনদ নিয়ে সবচেয়ে বেশি এই যে বাস্তবায়নের সুপারিশ যেটা করেছে ঐক্যমত্য কমিশন, সেটার মধ্যেই গোলমাল আছে যে নোট অফ ডিসেন্টগুলো সেখানে উল্লেখ থাকবে না গণভোটের মধ্যে বা বাস্তবায়ন আদেশের মধ্যে। এটাই একটা মানে যেটা প্রতারণার কথা বলছে যে আমাদের সাথে, আমি ছিলাম তো ঐক্যমত্য কমিশনে, সেখানে স্পষ্ট বলা হয়েছিল নোট অফ ডিসেন্টগুলো দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দেবে, জনগণ ম্যান্ডেট দিলে তারা তাদের নোট অফ ডিসেন্ট মতো বাস্তবায়ন করবে, সেই জায়গাটা সেখানে রাখছে না অপশনটা। 2 নম্বর কথা বলছে অনৈক্য আমি বলতেছি যে অনৈক্য সেটা নাই প্রধানত, কারণ নির্বাচন যথাসময় হওয়াটাই বাঞ্ছনীয়, না হলে সেটা নির্বাচনের বাইরে আরেকটা গণঅভ্যুত্থান অথবা সামরিক কুদেতা, তার মানে আরেকটা গণঅভ্যুত্থানও সম্ভব না, আর সামরিক কুদেতাও এটা জনগণের কাঙ্ক্ষিত না। তো সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আর যেটা বলছেন যে একটা বিরাট অংশ আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদের 14 দলীয় শরিক যারা আছে এবং জাতীয় পার্টি তারা করতে পারবে কি পারবে না এখনো পর্যন্ত ডিসাইডেড না। তাহলে সেই ক্ষেত্রে একটা বিরাট অংশের ভোটার তারা কিন্তু বাইরে থাকবে। তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে, রনি ভাই যেটা বললেন যে 24 সালের নির্বাচনে 5% 6% ভোটার উপস্থিত হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হলে সেখানে ভোটাররা উপস্থিত হবে না, ভোটের পার্সেন্টেজটা খুবই কম হবে। সেই জন্য এই যে বাইরে যেটা বাকযুদ্ধ যেটা চলছে, এগুলো আমার কাছে মনে হয় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এইটা দেখানোর জন্য জনগণের সামনে তারা এই বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। কাজে অনেকের এখানে তেমন কোনো বিষয় নাই, সবাই নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই সবাই গ্রহণ করছে,
দিয়েছে। এবং সবাই প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, অন্যান্য দলগুলোও করেছে। কাজে নির্বাচনের প্রস্তুতি তারা যার যার মতো নিচ্ছে, আর বাইরে মাঠে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহাওয়া তৈরি করার জন্য এই ধরনের মক বিধানটা করছে, মক ট্রায়ালের মতো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে আসলে অস্থিতিশীল তার নিয়ে যায়, অস্থিতিশীলতার দিকে, কিন্তু ক্ষতি হয় জনসাধারণের। জুলাই বিপ্লব বলি, তার আগে 13-14 সালের যে অবরোধ, ওই সময়ে যে জ্বালাও পোড়াওটা ছিল এবং এখন যেরকম জ্বালাও পোড়াও চলছে, সব মিলিয়ে কিন্তু ক্ষতি সাধারণ মানুষেরই হয়। তো একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষ প্রত্যাশা করে। যে ধরনের রাজনৈতিক অনৈক্যের কথা বলা হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, যেটি সেটির বিষয়ে দুজন অতিথি বলেছেন যে এই অনৈক্য আসলে নির্বাচনের জন্যই এই ধরনের অনৈক্য দেখা যাচ্ছে।